বহু শত বছর আগের এক কাহিনী। কোনো এক গ্রামে আবদুল্লাহ নামের এক মালি থাকত, যে সুলতানের রাজকীয় বাগানে কাজ করত, কিন্তু তবুও সে ছিল খুবই গরিব। একদিনের কথা, সে খুব ভোরে সুলতানের বাগানের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ একটি বুলবুল পাখি তার পায়ের তলায় পৃষ্ঠ হওয়া থেকে অল্প জন্য বেঁচে গেল। আবদুল্লাহ বুলবুলটিকে তুলে একপাশে রেখে দিল। তখন বুলবুলটি বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব অসুস্থ, তাই উঠতে পারছি না। তুমি যদি আমাকে আমার বাসায় পৌঁছে দাও, তবে আমি তোমার এই উপকার কখনো ভুলব না। এরপর আবদুল্লাহ বুলবুলটিকে তুলে তার বাসায় রেখে দিল। আবদুল্লাহ জিজ্ঞেস করল, বুলবুল রানী, যখন তুমি অসুস্থ তখন খাবার খেতে কিভাবে যাবে? কারণ তুমি তো উঠতে পারো না। বুলবুল বলল, হ্যাঁ, যতক্ষণ না আমি সুস্থ হচ্ছি আমাকে না খেয়েই থাকতে হবে। যদি তুমি আমার খাবারের জন্য কিছু ফুলের ব্যবস্থা করে দাও তবে খুব ভালো হবে, কারণ আমি কেবল ফুল খাই। আবদুল্লাহ বলল, তুমি একদম চিন্তা করো না বুলবুল রানী, আমি সুলতানের বাগানে কাজ করি, সেখানে শত শত প্রকারের ফুল ফোটে। এরপর আবদুল্লাহ বলল, আচ্ছা, আমি এখন চললাম, ফিরে আসার সময় আমি তোমার জন্য অনেক ফুল নিয়ে আসব। এরপর আবদুল্লাহ সুলতানের মহলের দিকে চলে গেল। সেখানে পৌঁছে সে সারা দিন বাগানে কাজ করল এবং তারপর বাড়ি ফেরার সময় সে কিছু ফুল ছিঁড়ে নিজের পকেটে রেখে দিল। ঠিক তখনই বাগানের প্রধান মালি, যার নাম আহমেদ খান, সে আবদুল্লাহকে দেখতে পেল এবং বলল, আরে আবদুল্লাহ, এই ফুল তুমি চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? জানো তো রাজকীয় ফুল চুরি করার কি শাস্তি হয়? আবদুল্লাহ বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম। আসলে এই ফুল। আবদুল্লাহ এতটুকুই বলতে পারল। তখনই আহমেদ খান রেগে গিয়ে বলল, তোমার বাজে কথা বন্ধ করো, আমি এখনই তোমাকে সৈন্যদের হাতে তুলে দিচ্ছি। আবদুল্লাহ বলল, না না, আমাকে ক্ষমা করে দিন, আপনি যা খুশি আমাকে শাস্তি দিন, কিন্তু সৈন্যদের হাতে তুলে দেবেন না। আহমেদ খান বলল, ঠিক আছে, আমি এই তোমার চুরি গোপন রাখতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে, তোমাকে আমাকেই ফুলগুলোর দাম হিসেবে 2টো রূপোর মুদ্রা দিতে হবে। প্রধান মালি আহমেদ খানের এই কথা শুনে আবদুল্লাহ সঙ্গে সঙ্গে 2টো রূপোর মুদ্রা বের করে তাকে দিয়ে দিল। আহমেদ খান বলল, একটি কথা সব সময় মনে রাখবে, যে এই কথা তুমি কারো সামনে বলবে না, আর যখনই তুমি ফুল নেবে আমাকে আমার পুরস্কার দিতে থাকবে, ঠিক আছে? আবদুল্লাহ বলল, ঠিক আছে হুজুর। এরপর আবদুল্লাহ ফুল নিয়ে সোজা বুলবুলটির কাছে পৌঁছাল এবং বলল, এই নাও বুলবুল রানী, তোমার খাবার। সেই দিন থেকে আবদুল্লাহ রোজ বাগান থেকে ফুল ছিঁড়ত, তার দাম প্রধান মালিকে শোধ করত, আর তারপর সেই ফুল বুলবুল রানীর কাছে পৌঁছে দিত। একদিন বুলবুল বলল, তুমি আমার জন্য এত কষ্ট কেন করো আবদুল্লাহ? আবদুল্লাহ বলল, এমন কথা বলো না বুলবুল রানী, তোমার সাহায্য করে আমার আনন্দ হয়, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এরপর আবদুল্লাহ বলল, আচ্ছা, আমি এখন চললাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। একদিন সন্ধ্যায় আবদুল্লাহ ফুল নিয়ে বুলবুল রানীর কাছে পৌঁছাল। আবদুল্লাহকে বিষণ্ণ দেখে বুলবুল বলল, কি ব্যাপার আবদুল্লাহ, আজ তোমাকে মন খারাপ লাগছে? আবদুল্লাহ বলল, বুলবুল রানী, আমার খুব দুঃখ হচ্ছে যে হয়তো কাল আমি তোমার খাবারের জন্য ফুল নিয়ে আসতে পারবো না। বুলবুল বলল, আরে আবদুল্লাহ, আমার জন্য ফুল নিয়ে আসার আর কোনো প্রয়োজন নেই, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং কাল থেকে আমি নিজেই নিজের খাবারের ব্যবস্থা করে নিতে পারব। কিন্তু তুমি কি কারণে মন খারাপ করে আছো? আবদুল্লাহ বলল, বুলবুল রানী, আমি এই ফুলগুলোর দাম বাগানের প্রধান মালিকে দিয়ে আসতাম, কিন্তু এখন আমার কাছে একটি ফুটো করিও নেই। এই কথা বলে আবদুল্লাহ বুলবুল রানীকে সব কথা বলল। সব কিছু জানার পর বুলবুলের চোখে জল এসে গেল। সে বলল, আবদুল্লাহ, আমি জানতাম না যে আমার জন্য তোমাকে এত বড় আত্মত্যাগ করতে হচ্ছে, না হলে আমি এটা কিছুতেই হতে দিতাম না। এরপর আবদুল্লাহ বলল, তুমি দুঃখ করো না বুলবুল রানী, আমি এই কারণে মন খারাপ করিনি যে আমার কাছে এখন টাকা নেই, বরং আমার তো এই চিন্তা হচ্ছিল যে কাল আমি ফুল কোথা থেকে নিয়ে আসব, কিন্তু এখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছ, তাই আমার সব চিন্তা দূর হয়ে গেল। আচ্ছা, আমি এখন চললাম। বুলবুল বলল, ঠিক আছে, তুমি যাও, কিন্তু রোজ আমার সাথে দেখা করতে আসতে থেকো, ভুলে যেও না। সেই দিন থেকে আবদুল্লাহ বুলবুলের জন্য ফুল না আনলেও ফিরে আসার সময় রোজ তার সাথে দেখা করে যেত। একদিন যখন সে বাড়ি ফিরছিল তখন তার বুলবুলের সাথে দেখা করার কথাই মনে রইল না। আবদুল্লাহকে ওখান থেকে যেতে দেখে বুলবুল তাকে ডেকে উঠল, আবদুল্লাহ, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ? আবদুল্লাহ বলল, আরে বুলবুল রানী, আজ তো আমার খেয়ালই ছিল না, বলো কেমন আছো? বুলবুল বলল, আবদুল্লাহ, অসুস্থতার সময় তুমি আমার ওপর যে উপকার করেছ তার দাম তো আমি শোধ করতে পারবো না, কিন্তু আজ আমি তোমাকে এমন একটি বীজ দেব যা হয়তো তোমার সব দুঃখ কষ্ট আর গরিবি দূর করে দেবে। এই কথা বলে বুলবুল তার বাসা থেকে একটি বীজ তুলে আবদুল্লাহর তালুর পাশে রেখে দিয়ে তারপর বলতে লাগল,
শোনো, এটা কোনো সাধারণ গাছের বীজ নয়, বরং এমন একটি বীজ যা থেকে এমন একটি গাছ তৈরি হবে যার ফুল শুকলে মানুষ সব সময় সুস্থ আর জোয়ান থাকবে। এই বীজ থেকে যে গাছটি হবে তার ফুলগুলো খুব দামি হবে, আর তুমি সেই ফুল বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবে। তবে মনে রাখবে, এই গাছ 1 মাসের মধ্যেই এত বড় হয়ে যাবে এবং এর ফুলগুলো সূর্যাস্তের পর রোজ রাতের বেলায় ফুটবে আর দিনের বেলায় মিলিয়ে যাবে। তাই তুমি সেই ফুলগুলো রাতের বেলাতেই ছিঁড়বে। সেই বীজটি পেয়ে এবং বুলবুল রানীর কথা শুনে আব্দুল্লাহ খুব খুশি হল এবং বলল, তুমি তো আমার ভাগ্যই পাল্টে দিলে। কিন্তু একটা কথা বলো তো বুলবুল রানী, এত দামি বীজ তুমি পেলে কোথায়? বুলবুল বলল, এটা একটা গোপন কথা যা আমি তোমাকে আজ বলতে পারবো না, কিন্তু সময় এলে এই গোপন কথা আমি তোমাকে অবশ্যই বলবো। এখন আপাতত তুমি এই বীজটি নাও এবং নিজের জীবনকে সুখে ভরে তোলো। আব্দুল্লাহ বুলবুলকে সত্যি কথা বলার জন্য বেশি জোর করল না এবং বলল, তুমি কত ভালো বুলবুল রানী যে আমার সম্পর্কে এত চিন্তা করেছ। এখন আমি চললাম, তোমার এই উপহারের জন্য অনেক অনেক ধন্যবাদ। বুলবুল বলল, সবই তো ঠিক আছে, কিন্তু একটি কথা খেয়াল রাখবে, এই বীজের এই বিশেষত্ব তুমি কাউকে বলবে না, না হলে তোমার জন্য বিপদ সৃষ্টি হবে। তাই এই গোপন কথা তোমাকে শুধু নিজের কাছেই রাখতে হবে। এরপর আব্দুল্লাহ নিজের বাড়ির দিকে চলল। সে ভাবছিল, আখের আমি এই বীজটি কোথায় পুঁতব? যদি বাড়ির বাইরে পুঁতি তাহলে গাছ বড় হতেই এবং ফুল ফুটতেই লোকেরা এর বিশেষত্ব জানতে পারবে আর সব ফুল ছিনে নিয়ে যাবে। আমার বাড়ি ছাড়া আমার কাছে এমন কোনো নিরাপদ জায়গা নেই যেখানে আমি এই গাছটিকে লোকের নজর থেকে বাঁচিয়ে রাখতে পারব। এখন আমি এই বীজটি কোথায় লাগাবো? আব্দুল্লাহ সেই বীজটি লাগানোর সঠিক জায়গা সম্পর্কে অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। সে ভাবতে লাগল, যদি এই গাছ একবার জন্মায় তবে হয়তো আমার জীবনে আর কখনো কোনো কিছুর অভাব থাকবে না। আমাদের সুলতানি আমাকে এই ফুলগুলোর মুখ চাওয়া দাম দিতে প্রস্তুত হয়ে যাবেন। তো কেননা আমি এই বীজটি রাজকীয় বাগানেই পুঁতে দিই, সেখানেই এটি সুরক্ষিত থাকবে, আর একই সাথে সুলতান আমার কাছ থেকে এই অমূল্য গাছটি পেয়ে খুশি হবেন এবং আমাকে পুরস্কৃতও করবেন, পাশাপাশি আমার পদোন্নতিও করে দেবেন। পরের দিন যখন আব্দুল্লাহ রাজকীয় বাগানে পৌঁছাল এবং একটি সঠিক জায়গা দেখে বীজ বোনার জন্য গর্ত খুঁড়তে শুরু করল, তখন বাগানের প্রধান মালি আহমেদ খান তাকে দেখতে পেল এবং বলল, আরে বোকা আব্দুল্লাহ, তুই এখানে কি করছিস? আব্দুল্লাহ বলল, হুজুর, আমি এখানে একটি খুব বিশেষ ধরনের ফুলের গাছের বীজ পুঁতছি। এরপর আব্দুল্লাহ তার প্রধান মালি আহমেদ খানকে সেই বীজ থেকে তৈরি হওয়া গাছ এবং তার ফুলের সমস্ত বিশেষত্ব বলে দিল। সব কিছু জানার পর আহমেদ খানের চোখে লোভ এসে গেল। সে মনে মনে ভাবতে লাগল, যদি এর কথা সত্যি হয় তবে এই বীজটি অমূল্য, আর সুলতানের বদলে আমাকে লাখ লাখ সোনার মোহর দিতে পারেন। কেননা আমি 1 মাস অপেক্ষা করে দেখিছে এর ফলাফল কি হয়। আব্দুল্লাহ বলল, হুজুর, আমি কি এই বীজটি এখানে পুঁতে দেব? এতে যে ফুল ফুটবে তার থেকে যে রোজগার হবে তার অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব। আহমেদ খান বলল, ঠিক আছে, তুমি এটা পুঁততে পারো, কিন্তু আমাকে বলো তো তুমি এই অলৌকিক বীজটি পেলে কোথায়? আর তখন আব্দুল্লাহ তাকে বলল, হুজুর, আমাকে এটি একটি বুলবুল দিয়েছে। এরপর আব্দুল্লাহ বুলবুল সম্পর্কে সব কিছু আহমেদ খানকে বলে দিল। এরপর আব্দুল্লাহ তার কাজে লেগে গেল। আহমেদ খানও নিজের কাজে মন দিল। কিন্তু সেই দিন থেকে আহমেদ খান আব্দুল্লাহর সাথে খুব ভালো ব্যবহার করতে লাগল। এক এক করে দিন কাটতে লাগল। এই সময়ের মধ্যে সেই বীজ থেকে অঙ্কুর বের হল এবং ধীরে ধীরে 30 দিনের মধ্যে সেই চারাগাছটি একটি বিশাল গাছের রূপ ধারণ করল। সেই দিন আব্দুল্লাহ এবং আহমেদ খান সারা দিন নিজেদের কাজে ব্যস্ত রইল। আর তারপর যেই সন্ধ্যা হল, সূর্য ডুবল, রাজমহল এবং তার আশেপাশের পরিবেশ একটি মনোমাত্তানো সুগন্ধে ভরে উঠল। আব্দুল্লাহ বলল, দেখুন হুজুর, সেই গাছে ফুল ফুটছে। আহমেদ খান বলল, বাহ আব্দুল্লাহ, কত মনোমাত্তানো গন্ধই ফুলগুলোর। আমি নিজেকে খুব সতেজ আর সুস্থ অনুভব করছি। তার মানে তো এই যে এই ফুলগুলো সত্যিই অলৌকিক। আর তখনই আব্দুল্লাহ আনন্দের নিচে উঠল আর ফুল ছিঁড়তে যেই এগিয়ে গেল, তখনই প্রধান মালি আহমেদ খান জোরে চিৎকার করে উঠল, সৈন্যরা, এই চোরকে গ্রেফতার করো, আজ এ হাতে নাতে ধরা পড়েছে। এই শুনে আব্দুল্লাহ একদম ঘাবড়ে গেল এবং বলল, না, আমি চোর নই, না না, আমি চুরি করিনি। কিন্তু সৈন্যরা তার কোনো কথা শুনল না আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে ধরে ফেলল। আহমেদ খান বলল,
আজ আমার বিশ্বাস হয়ে গেল যে ফুলের যে চুরিগুলো হচ্ছিল সেগুলো তুমিই করেছ। আব্দুল্লাহ বলল, না হুজুর, আমাকে ছেড়ে দিন, আমি কোনো চুরি করিনি, এই গাছটি আমার, এর ফুলগুলোর হকদার শুধু আমি। হ্যাঁ, আগে আমি বাগান থেকে যে ফুলগুলো ছিঁড়েছিলাম সবই আহমেদ খানজির অনুমতি নিয়ে ছিঁড়েছিলাম এবং তার দামও আমি তাকে দিয়েছিলাম। আহমেদ খান চিৎকার করে বলতে লাগল, আরে বেকুব, এক তো চুরি করিস আর তার উপরে মিথ্যে বলিস, সুলতানের বাগানের গাছকে তুই নিজের গাছ বলছিস। আর তারপর সৈন্যরা আব্দুল্লাহকে মারতে শুরু করল। তখন আহমেদ খান তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলল, থাক থাক, থামাও সৈন্যরা, একে যথেষ্ট খাতিরদারি করা হয়েছে, এবার একে ছেড়ে দাও। বেচারা আব্দুল্লাহ সব কিছু জেনে এবং বুঝে কেবল নিজের ভাগ্যের উপর কাজ ছিল। সে নিজের বাড়ির দিকে চলে গেল। সৈন্যরা চলে যাওয়ার পর আহমেদ খান মাটিতে ছড়িয়ে থাকা সেই ফুলগুলো কুড়িয়ে নিল যেগুলো আব্দুল্লাহ গাছ থেকে ছিঁড়েছিল। আর তখন আহমেদ খান ভাবতে লাগল, এখন এই ফুলগুলোর তোড়া বানিয়ে আমি সুলতানকে উপহার দেব এবং প্রচুর পুরস্কারও পাব। এদিকে আব্দুল্লাহ সোজা বুলবুল রানীর কাছে পৌঁছাল। সে কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা শোনাল। বুলবুল বলল, এটা তো খুব খারাপ হলো আব্দুল্লাহ, আমি তোমাকে আগেই মানা করেছিলাম যে সেই ফুলগুলোর বিশেষত্ব তুমি কাউকে বলো না। আব্দুল্লাহ বলল, তুমি ঠিকই বলেছিলে বুলবুল রানী, আমার বড় ভুল হয়ে গেছে যে আমি আহমেদ খানের উপর বিশ্বাস করলাম। বুলবুল বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, নিজের বাড়ি যাও, যদি আল্লাহ চান তবে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের হবে। আর তারপর বুলবুলের কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ মন খারাপ করে নিজের বাড়ি চলে গেল। অন্যদিকে আহমেদ খান যখন সেই অলৌকিক ফুলগুলোর তোড়া তৈরি করল, তখন সে সোজা সুলতানের সামনে পৌঁছাল। সে বলল, সুলতানের জয় হোক। সুলতান বললেন, আহমেদ খান, আজ আমাদের রাজকীয় বাগান থেকে এত সুন্দর গন্ধ কোন ফুলগুলোর আসছে? এদের সুবাস আমাকে মুগ্ধ করে দিয়েছে, মনে হচ্ছে যেন আমার বয়স 10 বছর কমে গেছে আর আমি আবার যৌবনের দিকে ফিরছি। আহমেদ খান বলল, সুলতান, এই ফুলেরই এই অদ্ভুত অলৌকিকতা, আমি এই ফুলগুলো তোড়া বানিয়ে আপনার জন্য নিয়ে এসেছি। সুলতান সেই তোড়াটি নিজের হাতে নিলেন এবং তারপর যেই তা শুকলেন তার মন নেচে উঠল। তিনি বললেন, বাহ, মন খুশি হয়ে গেল, একদম তেমনই সুগন্ধ। আহমেদ খান, এগুলো কোন গাছের ফুল, এদের নাম কি? সুলতান জিজ্ঞেস করলেন। আহমেদ খান বলল, সুলতান, এই ফুলগুলো যৌবন সঞ্জীবনী গাছের, এগুলো শুকলে মানুষ সবসময় জোয়ান আর সুস্থ থাকে। সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সত্যি? আমাকেও সেই গাছটি দেখাও। আহমেদ খান বলল, ঠিক আছে সুলতান, এর প্রভাব তো আপনি দেখতেই পেয়েছেন, চলুন আমার সাথে। আর তারপর দুজনেই সেই বাগানে পৌঁছালেন যেখানে সেই গাছটি লাগানো ছিল। সুলতান বললেন, নিঃসন্দেহে ফুলগুলো যতটা সুন্দর, গাছটিও ঠিক ততটাই সুন্দর। আহমেদ খান বলল, সুলতান, আমি বহু বছরের কঠিন পরিশ্রমের পর এটিকে ফলিয়েছি। এর ফুল শুধু রাতের বেলাতেই ফোটে এবং সকাল হতেই উধাও হয়ে যায়। সুলতান জিজ্ঞেস করলেন, আহমেদ খান, এমন অলৌকিক গাছের বীজ তুমি কোথায় পেলে? আমার তো মনে হয় এমন গাছ এই পুরো পৃথিবীতে কোথাও নেই। তখন আহমেদ খান একটি মনগড়া গল্প বানিয়ে সুলতানকে শোনাল এবং বলতে লাগল, সুলতান, আমাকে এই গাছের বীজ একজন আল্লাহওয়ালা মানুষ দিয়েছিলেন, যিনি তওবা করে ফিরে এসেছিলেন, আর আমি বহুদিন তার দেখাশোনা করেছিলাম। তখন খুশি হয়ে সেই আল্লাহওয়ালা মানুষটি আমাকে এই অলৌকিক বীজটি দিয়েছিলেন। সুলতান বললেন, আহমেদ খান, আমার রাজ্যে তোমার মতো যোগ্য লোকও আছে যারা মন প্রাণ দিয়ে আমার সেবায় লেগে আছে, এটা জেনে আমার খুব খুশি হল। তাই আমি তোমাকে 100 সোনার মোহর পুরস্কার হিসাবে দিচ্ছি, এটা রাখো, আর কাল সকালে দরবারে এসে তুমি আরও 1000 সোনার মোহর নিয়ে যেও। আর হ্যাঁ, এই গাছটির খুব খেয়াল রেখো। এখন তো আহমেদ খান রোজ সেই ফুলগুলোর তোড়া বানিয়ে সুলতানকে দিতে লাগল। সুলতান ফুল শুকতেন এবং খুব খুশি হতেন। তিনি ভাবতে লাগলেন, এই ফুলগুলো দিয়ে তো আমি দিন দিন আবার জোয়ান হয়ে যাচ্ছি। এদিকে বেচারা আব্দুল্লাহ একজন শেঠের কাছে কঠোর পরিশ্রম করে মজুরি করে নিজের জীবন চালাচ্ছিল, যখন আহমেদ খান 2 হাত ভরে ধন উপার্জন করছিল। সুলতানের স্ত্রীর মৃত্যু তো বহু বছর কেটে গেছে, কিন্তু তার একমাত্র যুবতী মেয়ে, যে গত 6 মাসের মধ্যে নিজের খালার বাড়িতে গিয়েছিল, সে একদিন হঠাৎ ফিরে এলো। তাকে দেখে সুলতান খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, মেয়ে, তোমাকে দেখে আমি খুব খুশি হলাম, বলো তোমার খালার বাড়ির সবাই কেমন আছে? রাজকুমারী আয়েশা তার বাবাকে অবাক হয়ে দেখতে লাগলেন। সুলতান জিজ্ঞেস করলেন, কি হলো মা, তুমি আমাকে এভাবে দেখছো কেন? রাজকুমারী বললেন, বাবা, আপনি গত 6 মাসের মধ্যে হঠাৎ এত জোয়ান হয়ে গেলেন কিভাবে? আপনার হাতে কি কোনো জাদুর কাঠি লেগেছে? সুলতান বললেন, মা, কিছু একটা সেরকমই মনে করো, আগে আরাম করো, এরপর আমরা নিশ্চিন্তে কথা বলবো। আর তারপর এতদিন পর দেখা হওয়া বাবা আর মেয়ে একসাথে খাবার খেল, এদিক ওদিককার কথা বলল। এর মাঝে রাজকুমারী তার বাবার যৌবনের রহস্য জানার কথাই মনেই রইল না, আর সুলতানও
তাকে এই বিষয়ে কিছু বললেন না। তখন সুলতান বললেন, মা, এখন অনেক রাত হয়েছে। রাজকুমারী বললেন, হ্যাঁ বাবা, আমিও খুব ক্লান্ত আর আমার খুব ঘুম দাচ্ছে। কিন্তু রাজকুমারী যেই নিজের ঘরে গিয়ে বিছানায় শুলেন, তখনই ফুলের সুগন্ধ তার নাকে এলো। কিন্তু সে রাতে এমন একটি ঘটনা ঘটল যা সকাল হতেই সবাইকে অবাক এবং পেরেশান করে দিল। যখন সকাল হলো, তখন পুরো মহলে হুলুস্থুল পড়ে গেল। এক দাসী দৌড়ে দৌড়ে সুলতানের কাছে এলো এবং বলতে লাগল, সুলতান, সর্বনাশ হয়ে গেছে, আমাদের রাজকুমারী রাজকীয় বাগানে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে যেন সুলতানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি বললে? রাজকুমারী পাথরের মূর্তি হয়ে গেছে? আর তারপর সবাই বাগানে পৌঁছে গেল। সেই অলৌকিক গাছটির কাছে রাজকুমারী পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিলেন। এমন মনে হচ্ছে যেন তিনি ফুল ছিঁড়তে চেষ্টা করেছিলেন আর পাথরের হয়ে গেছেন। কিছু লোক বলতে লাগল, সুলতান, মনে হচ্ছে রাজকুমারী রাতের বেলা এই অলৌকিক গাছের ফুল ছিঁড়তে এসেছিলেন, আর এই কারণেই তিনি পাথরের হয়ে গেছেন। সুলতান ছাড়া মহলের সব দাসদাসী এবং প্রধান মালি আহমেদ খানও সেখানেই উপস্থিত ছিল, এবং সবাই রাজকুমারীর এই অবস্থা দেখে কাঁদছিল। সুলতানও তার মেয়েকে পাথরের মূর্তি হয়ে যেতে দেখে কিছুক্ষণ ধরে কাঁদতে লাগলেন, কিন্তু তারপর হঠাৎ তিনি রাগে উঠে দাঁড়ালেন এবং বললেন, আহমেদ খান, এই গাছটি তুমিই লাগিয়েছিলে। এখন তুমিই বলতে পারো যে রাজকুমারী ফুল ছিঁড়তে গিয়ে পাথরের হয়ে গেলেন কিভাবে? তাড়াতাড়ি জবাব দাও, না হলে আমি তোমার মাথা ধর থেকে আলাদা করে দেব। আহমেদ খান থরথর করে কাঁপতে লাগল এবং বলল, সুলতান, আমি কিছুই জানি না, আমার প্রাণ ভিক্ষা দিন। সুলতান গর্জন করে বললেন, তুমি এই গাছটি লাগিয়েছিলে, তাই তুমিই এর জাদু জানো। এখন তাড়াতাড়ি বলো, আমার মেয়ে পাথরের হয়ে গেল কিভাবে? এখন আহমেদ খান পুরোপুরি ফেসে গিয়েছিল, তাই সে সত্যি কথা বলার মধ্যেই নিজের মঙ্গল বুঝল এবং বলতে লাগল, সুলতান, আমি ধন সম্পদের লোভে আপনার কাছে মিথ্যে বলেছিলাম যে এই অলৌকিক গাছটি আমি ফলিয়েছি। আসলে এই গাছটি ফলিয়েছিল মালি আবদুল্লাহ, যাকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। সুলতান দাঁত কিড়মিড়ি করে বললেন, এগুলো তুমি কি বকছ? হ্যাঁ সুলতান, আমি একদম সত্যি কথা বলছি। এই গাছটি আবদুল্লাহ 2 মাস আগে ফলিয়েছিল, কিন্তু এর ফুলগুলোর বিশেষত্ব জানতে পেরে আমার নিয়ত খারাপ হয়ে গিয়েছিল, আর আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর আহমেদ খান সব সত্যি কথা সুলতানকে বলে দিল। সত্যিটা জানতে পেরে সুলতানের মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি বললেন, ধোঁকাবাজ, তুই শুধু আবদুল্লাহকেই ঠকাসনি, বরং আমার কাছে মিথ্যে বলেও তুই অনেক ধন সম্পদ আত্মসাৎ করেছিস। তোর সাথে সাথে আমি সেই আবদুল্লাহকেও কঠোর শাস্তি দেব। আহমেদ খান ক্ষমা চাইতে লাগল, আমাকে ক্ষমা করে দিন সুলতান। কিন্তু সুলতান তার ওপর একেবারেই দয়া দেখালেন না এবং সৈন্যদের আদেশ দিলেন, একে ধরে নিয়ে গিয়ে সারা জীবনের জন্য অন্ধকার কুঠুরিতে ভরে দাও, আর সেই মালি আবদুল্লাহকে তাড়াতাড়ি ধরে এনে আমার সামনে হাজির করো। সুলতানের আদেশ পাওয়া মাত্র সৈন্যরা আবদুল্লাহর বাড়িতে পৌঁছে গেল। কাকতালীয়ভাবে আবদুল্লাহ সেই সময় বাড়িতেই ছিল। সৈন্যরা আবদুল্লাহকে রাজমহলে নিয়ে যেতে লাগল। তখন পথে বুলবুল রানী তাদের দেখতে পেলেন। সে ভাবতে লাগল, আরে, সুলতানের সৈন্যরা আবদুল্লাহকে কেন ধরে নিয়ে যাচ্ছে? ওর কি দোষ? আমার এখনই রাজমহলে পৌঁছে এর কারণ জানতে হবে। কিছুক্ষণ পর সৈন্যরা আবদুল্লাহকে সুলতানের সামনে হাজির করল। সুলতান বললেন, মালি আবদুল্লাহ, তুমি আমাদের রাজকীয় বাগানে এমন একটি জাদুকরি গাছ লাগিয়েছ যা ছোঁয়া মাত্র আমার মেয়ে পাথরের মূর্তি হয়ে গেল। এই শুনে আবদুল্লাহর হুশ উড়ে গেল। সে বলল, পাথরের মূর্তি? হ্যাঁ, এখন তুমি বলো যে আমার মেয়ে আবার সাধারণ মানুষ হবে কিভাবে? আবদুল্লাহ বলল, সুলতান, আমি সেই গাছটি লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু রাজকুমারী পাথরের মূর্তি হয়ে গেলেন কিভাবে তা আমি জানি না। সুলতান বললেন, বদমাশ, আমার মনে হচ্ছে তুমি কোনো জাদুকর বা কোনো তান্ত্রিক। আমি তোমাকে টুকরো টুকরো করে দেব। ঠিক তখনই সেখানে বুলবুল রানী এসে গেলেন এবং বললেন, থামুন সুলতান, এভাবে তাড়াহুড়ো করে কাজ করবেন না। একটি বুলবুলকে মানুষের কণ্ঠে কথা বলতে দেখে সুলতান কিছুটা অবাক হয়ে বললেন, এ গরিব মানুষটিকে মৃত্যু দেওয়া থেকে তুমি আমাকে কেন আটকাচ্ছ? তুমি কি জানো না যে এর কারণেই আমার মেয়ে পাথরের হয়ে গেছে? বুলবুল বলল, সুলতান, আমি সব জানি, এবং আমি এটাও জানি যে এই সময় আপনার মনের ওপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু এতে আবদুল্লার কোনো ভুল নেই। এটা সব কাকতালীয়ভাবে ঘটেছে, তাই আপনি ওকে ছেড়ে দিন। সুলতান রেগে গিয়ে বললেন, কিন্তু তুমি কে, আর তুমি ওর পক্ষ নিচ্ছ কেন? বুলবুল বলল, সুলতান, আমি সেই গাছের অমূল্য বীজ আবদুল্লাহকে এনে দিয়েছিলাম। আসলে বিষয়টা হলো, আমি এই গোপন কথাটা কাউকে জানাতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আবদুল্লার উপর বিপদ এসেছে, তাই এখন আমি আপনাকে সত্যিটা বলছি। বাহ, তার মানে আগে থেকেই তুমি এই বিষয়ের সবকিছু জানতে? আসলে একদিন সকালে যখন আমি নিজের খাবার খুঁজতে বেরিয়েছিলাম, তখন উড়তে উড়তে আমি এক জায়গায় দেখলাম
যে কিছু পরী একটি গাছের ওপর বসে নিজেদের মধ্যে কথা বলছে। আমি তাদের কথা শোনার জন্য তাদের কাছে গিয়ে বসে পড়লাম। তাদের কথা শুনে আমি জানতে পারলাম যে সেই পরীরা প্রায়ই পরিলোক থেকে পৃথিবীতে ঘুরতে আসত। তাদের মধ্যে একজন পরী বলল, আমার তো পৃথিবীতে ঘুরে বেড়াতে মজা লাগছে, এখন তো আমরা এখানে রোজ আসব। বাকি পরীরাও তার কথায় সায় দিল। তখন সেই পরী বলল, তাহলে যখন আমাদের এখানে রোজই আসতে হবে, তখন কেন না এখানে একটা যৌবন সঞ্জীবনী গাছ লাগিয়ে দেওয়া হোক, যাতে আমরা আমাদের ঘুরে বেড়ানোর পর সেই ফুলগুলোর গন্ধে সবসময় সুস্থ আর জওয়ান থাকতে পারি। বাকি পরীরাও এই কথায় রাজি হয়ে গেল এবং বলতে লাগল, হ্যাঁ হ্যাঁ, এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছে না, তাই এই গাছ লাগানোর জন্য এই জায়গাটি একদম সুরক্ষিত থাকবে। আর তারপর সেই পরীরা পুকুরের কিনারে মাটি খুঁড়ে সেই বীজটি পুঁতে দিল, আর তাদের হাতে ধরা ছড়িগুলো নেড়ে তারা আকাশে উড়ে গেল। তাদের চলে যাবার পর আমি সেই গর্তটি খুঁড়লাম এবং সেই বীজটি বের করে আবার নিজের বাসায় চলে এলাম। আর তারপর আমি সেই বীজটি আব্দুল্লাহকে দিলাম, যাতে আব্দুল্লাহর গরিবই দূর হয়ে যায়। আপনি আব্দুল্লাহকে ছেড়ে দিন, আমি চেষ্টা করব যাতে আব্দুল্লাহর সাহায্য নিয়ে আপনার মেয়েকে আবার জীবিত করতে পারি। সুলতান বললেন, ঠিক আছে পাখি রানী, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু একটি কথা খেয়াল রাখবে, যদি আমার মেয়েকে আমি জীবিত না পাই, তাহলে এই আব্দুল্লাহর সাথে সাথে আমি তোমাকেও মৃত্যু দেব, তুমি পালিয়ে পাতালে লুকিয়ে গেলেও। পাখি বলল, ঠিক আছে মহারাজ, আমার মঞ্জুর। আর তারপর সুলতান আব্দুল্লাহকে মুক্তি দিলেন এবং এই হুঁশিয়ারি দিলেন যে আমাকে 3 দিনের মধ্যে আমার মেয়েকে ফেরত চাই। পাখিটি আব্দুল্লাহকে তার বাসায় আসতে বলে সেখান থেকে উড়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল্লাহ পাখিটির কাছে পৌঁছল এবং বলল, তোমার সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ পাখি রানী। পাখিটি বলল, রাজকুমারীকে জীবিত করার একটা উপায় আমার কাছে আছে। আর তারপর পাখিটি তার সমস্ত পরিকল্পনা আব্দুল্লাহকে বলল এবং বলল, এখন তুমি বাড়ি যাও আর রাতের বেলা ঠিক সেটাই করবে যেটা আমি তোমাকে বলেছি। আব্দুল্লাহ নিজের বাড়ি চলে গেল। সে খাওয়া দাওয়া করে সারাদিন ঘুমালো, আর তারপর রাত হতেই সে রাজার রাজকীয় বাগানে গিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ল। রাত হয়ে গিয়েছিল, যৌবন সঞ্জীবনী গাছে ফুল ফুটেছিল আর তার সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছিল। আধা রাত কেটে যাবার পর আব্দুল্লাহ কি দেখল যে সত্যি সত্যি আকাশ থেকে 4 জন পুরী বাগানে নামল। প্রথমে তো তারা সবাই রাজকুমারীর মূর্তি দেখে খুব হাসাহাসি করল, আর তারপর 4 জনই তাদের ছড়িগুলো মাটিতে রেখে গাছের উপর আরাম করার জন্য চলে গেল। ঠিক তখনই আব্দুল্লাহ সেখানে এলো এবং 4টে ছড়িই নিয়ে নিল। পরীরা এটা দেখে আব্দুল্লাহকে বলল, আরে ও মানুষ, তুই আমাদের ছড়িগুলো ফেরত দে, না হলে তোরও সেই হাল হবে যা রাজকুমারীর হয়েছে। কিন্তু আব্দুল্লাহ তাদের এই কথায় ভয় পেল না এবং কড়া সুরে বলল, আমি তোমাদের ছড়িগুলো একটি শর্তে দেব। শর্ত হল, তোমরা রাজকুমারীকে আগের মতো করে দাও। এখন পরীদের কাছে আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত পরীরা রাজকুমারীকে আগের মতো করে দিল। রাজকুমারীকে আগের মতো দেখে আব্দুল্লাহ খুব খুশি হল এবং রাজকুমারীকে সুলতানের কাছে নিয়ে গেল। নিজের মেয়েকে সামনে দেখে সুলতান খুব খুশি হলেন এবং আব্দুল্লার এই সাহসিকতার জন্য তাকে অনেক সোনার মোহর দিলেন। আর কিছুদিনের মধ্যেই সুলতান তার মেয়ের বিয়ে আব্দুল্লার সাথে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষকে সব সময় সত্য এবং সততার পথে চলা উচিত। লোভ এবং প্রতারণা থেকে পাওয়া ধন সম্পদ এবং খ্যাতি কখনো টেকে না, বরং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আহমেদ খান মিথ্যা এবং লোভ দিয়ে সবকিছু হাসিল করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে অন্ধকার কুঠুরিতে বন্দী হল। অন্যদিকে আব্দুল্লাহ পরিশ্রম, ধৈর্য এবং সত্যকে নিজের অবলম্বন করেছিল, আর আল্লাহ তারই হাত দিয়ে রাজকুমারীর জীবন বাঁচালেন। ধৈর্য, সত্য এবং সৎ উদ্দেশ্যই মানুষকে সম্মান এবং সাফল্য এনে দেয়। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের ইউটিউব চ্যানেল এমএস ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।